আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দেশের সকল সমুদ্র বন্দর সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার জন্য বলা হলো। এটি আগামীকাল রাত ৯টার থেকে রাত ১২টার মধ্যে আঘাত হানার সম্ভাবনা আছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ৭ থেকে ১০ ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা এটা এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে। শম্পা, দ্রুতই ঘূর্ণিঝড় রিমালে রূপ নিচ্ছে গভীর নিম্নচাপ। সাগর উত্তাল, কোথাও কোথাও উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। রাতে আসতে পারে মহাবিপদ সংকেত এবং আগামীকাল সকালে এর প্রাথমিক প্রভাব বোঝা যেতে পারে শাফিন। সেই সাথে আগামীকাল রাত ৯টার পর থেকে কিন্তু এই বাংলাদেশ এবং ভারতের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। শাফিন, এই নিয়ে শান্তবাজারে রয়েছে বিস্তারিত এবং উপকূল জুড়ে আমাদের যারা সহকর্মী আছেন তারা এই ঘূর্ণিঝড়ের খবর জানাতে প্রস্তুত রয়েছেন। আর আপনাদের সঙ্গে স্টুডিওতে আমরা আছি দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শাফিন। নকশিকাঁথা কম দামে রিজনেবল রেখেছি আর 10% ছাড় দিয়েছি। পাইকারি এবং খুচরা দুটোই দেখলাম যে খুব ভালো একটা রেসপন্স এখানে আছে। এসিমির এই ফেয়ারটাতে হচ্ছে দেশি কাপড়গুলো তুলতে পারি এবং সবাই দেশি কাপড়ই কিনতে আসছে। এসিমি মেলাটা কখনো শুধু বিক্রির উদ্দেশ্যে আসি না, আমরা আমাদের পরিচিতির জন্য বা বায়ারের জন্য আমরা যেন সারা বছর কাজ করতে পারি। আমরা খুবই সন্তুষ্ট। মেলার মেয়াদকাল যদি আরও একটু বেশি হতো তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হতো। ৭ দিনের এসএমই মেলায় ক্রয়াদেশ মিলেছে প্রায় ২০ কোটি টাকার। আগের বছরের চেয়ে বেড়েছে বিক্রিও। আয়োজকরা আশা করছেন এসএমইর প্রসারে আগামীতে আঞ্চলিক পর্যায়ে এমন আয়োজন করা সম্ভব। এ নিয়েও রয়েছে বিস্তারিত, তবে শুরুতেই ঘূর্ণিঝড় প্রসঙ্গ। রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় বইছে দমকা হাওয়া, কোথাও কোথাও বৃষ্টিও শুরু হয়েছে। বেড়েছে জোয়ারের পানির উচ্চতা। ইতোমধ্যেই সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত স্থানীয় প্রশাসন সহ সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। এ বিষয়ে আরো খবর জানাতে খুলনা থেকে রামিম চৌধুরী এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। শুরুতেই যাচ্ছি রামিমের কাছে। রামিম, রিমালের কি প্রভাব উপকূলে পড়তে শুরু করেছে আর রিমাল মোকাবিলায় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? শম্পা, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু বেশ আগেই খুলনাঞ্চলের যে উপকূলের মানুষ রয়েছে তারা কিন্তু পেয়েছে। তবে এখনও পর্যন্ত যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু এখনও এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি না। তবে বিকেল নাগাদ কিছুটা দমকা হাওয়া বইছে, কিন্তু স্বাভাবিক যে তাপমাত্রা স্বাভাবিকভাবেই যেভাবে চলছিল ঠিক সেভাবেই রয়েছে বর্তমানে। তবে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিস যেটি বলছে যে রাতে নাগাদ কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে এবং তারপরে আস্তে আস্তে ঝোড়ো হাওয়া শুরু হতে পারে এবং ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি শুরু হতে পারে। তো উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু মোটামুটি বেশ প্রশাসন তৎপর রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে রেখেছেন এই ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার জন্য। এবং আমরা বিভিন্ন উপকূলীয় অঞ্চলের যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানে প্রত্যেকটা উপজেলাতেই যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি সেখানে কিন্তু খাবারের যে যোগান সেই যোগান দেওয়ার জন্য সেখানে সব কিছুর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের সেখানে প্রতিটি টিম, প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু এক একটি করে টিম সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও সিপিবি সহ অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন। তবে এখনো পর্যন্ত আমরা যেটা বলতে পারি যে এখানের যে আবহাওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে এই আবহাওয়া কখন নাগাদ যে পরিবর্তন হতে পারে সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া অফিস বলতে পারছে না। তবে রাত নাগাদ এটি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন। এখানকার যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানকার সবচেয়ে বড় সমস্যার বিষয় হচ্ছে যে এখানে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস আসলেই কিন্তু
সেখানে যে পানিতে তলিয়ে যাওয়ার যে সম্ভাবনা, বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো যেন ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায় বেড়িবাঁধগুলো তাহলে কিন্তু সেই উপকূলীয় অঞ্চলে যারা রয়েছেন এলাকাবাসী তারা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হবে। উপকূলীয় অঞ্চলের মানুষের সবচেয়ে বড় আয়ের উৎসটাই হচ্ছে নদী থেকে মাছ ধরা এবং কৃষিকাজ করা, এবং এই যে ঝড় বা জলোচ্ছ্বাস যখন আসে তখন কিন্তু সেই উপকূলীয় অঞ্চলগুলোতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকে, এবং যার ফলে কিন্তু অনেকেই বসতবাড়ি ছেড়ে চলে যেতে হয় পানিবন্দী হয়ে। আবার অনেকেই কিন্তু তাদের যে কৃষি ক্ষেত এবং তাদের যে জীবিকার যে জায়গাটা সেগুলো কিন্তু হারায়। তো সব মিলিয়ে আপনাকে বলাই চলে যে এখানকার যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে। আমরা একটু যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজ। মাহফুজ, আপনি জানাবেন যে সেখানকার কি অবস্থা, ঘূর্ণিঝড় রেমেলের কোনো প্রভাব সেখানে পড়েছে কিনা? রামিম, ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রেমাল আমরা দেখতে পাচ্ছি যে দুপুর থেকে তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে চট্টগ্রামে, বিশেষ করে উপকূলীয় যে এলাকাগুলো আছে সেখানে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। আমরা দেখেছি আসলে দুপুর থেকেই চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে বাতাসেরও একটা তীব্রতা ছিল। তবে এই মুহূর্তে চট্টগ্রামে বৃষ্টি নেই আমরা দেখতে পাচ্ছি, তবে গুমোট আবহাওয়া সেটি কিন্তু বিরাজ করছে। একই সাথে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এই মুহূর্তে আসলে ভাটা চলছে, যার কারণে বাতাসের গতিবেগ কিংবা জোয়ারের পানির যে উচ্চতা সেটি আসলে সহজে এই মুহূর্তে আঁচ করা যাচ্ছে না। তবে দুপুরের দিকে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় স্বাভাবিক সময়ে যে পানির উচ্চতা থাকে তার চাইতে 5 থেকে 6 ফুট উচ্চতায় কিন্তু পানি প্রবাহিত হয়েছে। এখানে আবহাওয়া অফিস থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা জানিয়েছেন যে 8টা সাড়ে 8টা নাগাদ জোয়ার আসতে পারে, সেই সময় হয়তো আঁচ করা যাবে আসলে পানির উচ্চতা কতটুকু বাড়ছে। আপনাকে বলে রাখি যে আজ দুপুর নাগাদ আবহাওয়া অফিস থেকে যে তথ্যটি জানানো হয়েছে সেটি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল এটি মূলত চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে দুপুর 12টা নাগাদ 500 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 435 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিশ্চিতভাবে বলা যায় যে সেটি আরও ঘনিয়ে আসছে। তবে এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে পরবর্তী যে আবহাওয়ার যে বার্তা সেটি এখনও দেওয়া হয়নি। তবে আরেকটি বিষয় আপনার মধ্যে বলে রাখি যে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, একই সাথে বাতাসের তীব্রতা ছিল, সেই সময়ে কিন্তু জনমনে একটা স্বস্তি এসেছে। কারণ বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম সহ সারা দেশে কিন্তু তীব্র গরম অনুভূত হচ্ছিল। একই সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আজকেও কিন্তু চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.4 ডিগ্রি সেলসিয়াস। সেই জায়গাতে এই মুহূর্তে ওয়েদারটা অনেকটা জনমনে স্বস্তি এনে দিয়েছে এমনটি বলছেন এখানে যারা পর্যটকরা এসেছেন সমুদ্র সৈকতে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেটি চট্টগ্রামে পড়তে শুরু করেছে। একই সাথে চট্টগ্রাম বন্দরে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বিশেষ করে বহির্নোঙরে যে সকল লাইটার জাহাজগুলো যায় সেগুলোকে কিন্তু কর্ণফুলী নদীর ব্রিজের কাছাকাছি চলে আসার জন্য বলা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ তথ্য। শম্পা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। এর আগে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। ঘূর্ণিঝড় রিমালের পূর্বাভাস নিয়ে আরো খবর জানতে দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আবহাওয়া অফিসের খবরে। ঘূর্ণিঝড় রিমাল রোববার রাত 9টা থেকে 12টার মধ্যে আঘাত হানতে পারে বাংলাদেশ ও ভারত উপকূলে। আবহাওয়া অফিস থেকে সবশেষ খবর জানাতে আমাদের সহকর্মী শাহিনুল ইসলাম সাগর রয়েছেন সেখানে। সাগর, জানাবেন যে এই মুহূর্তে গভীর নিম্নচাপটি কত কিলোমিটার দূরে অবস্থান করছে উপকূল থেকে, এবং এই ঘূর্ণিঝড় রিমালে রূপ নেওয়ার সবশেষ কি তথ্য রয়েছে, যেটি নিম্নচাপ থেকে এখন কি অবস্থায় আছে? শাফিন, আমি রাজধানীর যে আবহাওয়া অধিদপ্তর সেখানে আছি এবং সেখান থেকে আমাদের সবশেষ যে ব্রিফিং করা হয়েছিল সেটি বিকেল 5টা নাগাদ। সেখানে যে তথ্য দেওয়া হয়েছিল সে তথ্যের আলোকেই আমি বলতে পারছি যে ঘূর্ণিঝড় যে রিমাল সেটি দক্ষিণ ভারতের যে দক্ষিণ বঙ্গোপসাগরে চলমান যে নিম্নচাপ সেটি 50 কিলোমিটার পার আওয়ার বেগে এটি ঝড় ছিল এবং সেটি সন্ধ্যা 6টার পর থেকে রাত 9টার মধ্যে সেটি
গতি বেড়ে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে আমাদেরকে জানানো হয়েছিল। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে এই ঘূর্ণিঝড় আগামীকাল মধ্যরাতে অর্থাৎ আগামীকাল রাত 9টা থেকে 12টার মধ্যে বা মাঝামাঝি সময় বা তার অতিক্রম বা সে সময়টা কিছুক্ষণ পরে এটি বাংলাদেশ এবং ভারতের উপকূলীয় অংশে আঘাত হানবে বলে তারা জানিয়েছে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আজকের পর থেকে অর্থাৎ কালকে সকাল থেকেই সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি যখন প্রবল বেগে আঘাত হানবে তখন সে বৃষ্টিপাতের পরিমাণ 300 থেকে 350 মিলিলিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ইতিমধ্যে আশঙ্কা তৈরি করেছে যে পাহাড়ি এলাকায় ভূমিধসের যে সংখ্যা সেটি ইতিমধ্যে তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে সারা অর্থাৎ উপকূলের যে 18টি জেলা সবগুলো জেলাতেই আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং আরেকটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় যে ভারত উপকূলে যে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে সেটি বাংলাদেশের অংশে বেশি আঘাত হানবে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর একটি কথা বারবার বলছে যে এ থেকে রক্ষা পেতে মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে যেতে বলা হয়েছিল। এছাড়াও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা তাদের সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড় সবশেষ তথ্য। সাফিন। সহকর্মী শাহিনুল ইসলাম সাগর আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় রিমাল আগামীকাল রাত 9টা থেকে 12টার মধ্যে আঘাত হানতে পারে বাংলাদেশ ও ভারত উপকূলে। বেশিরভাগ অংশ থাকবে বাংলাদেশে, যাতে করে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূল। বিগত দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আসছে নতুন ঘূর্ণিঝড় রিমাল। এতে বেড়িবাঁধ ভাঙনের আতঙ্কে দিন পার করছে সাতক্ষীরা উপকূলের মানুষ। নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। এদিকে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সার্বিক প্রস্তুতির কথা বলছে জেলা প্রশাসন। সাতক্ষীরা থেকে আহসান রাজীব জানাচ্ছেন আরও। দেশের দক্ষিণ পশ্চিমের শেষ জনপদ সাতক্ষীরা। সুন্দরবনের কুলঘেঁষা এই জেলার শেষ প্রান্তে মালঞ্চ নদীর তীরে বেড়িবাঁধের পাশে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকে নিয়ে বসবাস সুফিয়া বেগমের। আইলা, আমফান ও ফণিতে পরপর 3বার নদীতে বিলীন হয়েছে তার ভিটেমাটি। এবার নতুন আতঙ্ক রিমেল নিয়ে। তারপরও দুর্যোগ এলে সাইক্লোন শেল্টারে যেতে অনীহা তার। ভাঙনে পানি আসলে সেটা আমরা তো বাড়িতে আশ্রয় পাই না, এই সময় ওই আশ্রয় কেন্দ্রে যাইতে হয়, বাচ্চা কাচ্চা ছাগল গরু হাঁস মুরগি নিয়ে যাইতে হয়। ওখানে যাওয়ার পরে ওখানে বিভিন্ন সমস্যা হয়। এই পরিবারটির মতোই আতঙ্কে দিন পার করছে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় জরাজীর্ণ বেড়িবাঁধের পাশে বসবাসরত হাজারো পরিবার। তবে ব্যাপক ঝুঁকি থাকলেও দুর্যোগে বাড়িঘর ছাড়তে চান না তাদের অনেকে। ঝড় আসলে তার মতন মুসিবত আর হয় না, অবদা ভেঙে যায় আর আমাকে খুব ক্ষতি হয়, ঘর বাড়ি ভাসায় নিয়ে যায়। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষ খুবই আতঙ্কিত। যদি আসলে ঘূর্ণিঝড় সেই 25শে মে যে আইলা 2009 সালে সেরকম হয় তাহলে এলাকার মানুষের অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে, এটা তারা আশঙ্কা করছে। সবসময় রেডি থাকতে হবে। এই যে বড় বড় জোয়ার আসছে না, সবসময় গোছাই থাকতে হবে যে কখন জোয়ার উঠবেন। রাতে একটু ঠিক মতো ঘুমোতে পারিনি, বাচ্চা কাচ্চা নেই। 60-এর দশকে নির্মাণ করা এখানকার বেড়িবাঁধগুলো আর পুনর্নির্মাণ করা হয়নি। ক্ষতিগ্রস্ত বাঁধ, জিও ব্যাগের বালুর বস্তা আর রিং বাঁধ দিয়ে কোনো রকমে টিকিয়ে রাখা হয়েছে। সম্প্রতি গাবুরা ইউনিয়নের চারপাশে নতুন করে বাঁধ নির্মাণের একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে, তবে সেই কাজের অগ্রগতি মাত্র 25 ভাগ। এছাড়া বিপুল সংখ্যক মানুষের জন্য নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। যেসব সাইক্লোন শেল্টার রয়েছে সেগুলো জনবান্ধব না, পরিবেশ বান্ধব না। আমাদের নারীদের একটা আলাদা স্পেস প্রয়োজন হয় সাইক্লোন শেল্টারে, সেটিও নেই। যার কারণে মানুষ প্রাকৃতিক দুর্যোগের সময় তারা সাইক্লোন শেল্টারমুখী খুবই কম হয়। আমরা বিগত আইলার ক্ষয়ক্ষতি এখনো কাটায় উঠতে পারিনি। আবার যদি এই ঝড়ে যদি ক্ষয়ক্ষতি হয় সেগুলো আমাদের জন্য আসলে পোষিয়ে নেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। সব যদি একসাথে যেয়ে ওঠে সাইক্লোনে, তো এরকম 10টা সাইক্লোন লাগবে। সময় যে অবস্থা হয়েছিল সেই পরিমাণ যদি ঝড় এখন শুনতে আরও বেশি হবে। তো এইরকম যদি হয় তাহলে আমাদের এই ছাগল গরু হাঁস মুরগি নিয়ে আশ্রয় কেন্দ্রে যাই থাকাও তো সম্ভব না। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। সকলকে আমরা নির্দেশনা দিয়েছি যেন প্রত্যেকের অবস্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখে। তারপর আমরা ঘূর্ণিঝড় যদি সৃষ্টি হয় সেটার গতিবিধি পর্যবেক্ষণ করছি। প্রয়োজন হলে আমরা সর্বোচ্চ এফোর্ট আমরা দিব।
সাতক্ষীরায় প্রস্তুত রয়েছে 169টি সাইক্লোন শেল্টার। এছাড়া আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে 718টি। এসব সাইক্লোন শেল্টার ও আশ্রয় কেন্দ্রে প্রায় 4.5 লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়া ত্রাণ কাজে ব্যবহারের জন্য জরুরি অর্থসহ প্রস্তুত আছে মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। রোববারই ভারতের পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল সহ বিভিন্ন রাজ্যে আগামী কয়েকদিন ভারী ও অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে রিমালের প্রভাবে উত্তাল সাগর দেখে অনেকেই ভীত হলেও সৌন্দর্য উপভোগে পশ্চিমবঙ্গের দীঘায় ভিড় করছেন পর্যটকরা। পশ্চিমবঙ্গ থেকে কমল দত্তের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। ক্যালেন্ডারের পাতায় বর্ষা আসেনি এখনো, কিন্তু বঙ্গোপসাগরে অস্তিত্ব জানান দিচ্ছে মৌসুমের প্রথম সাইক্লোন। বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে ঘূর্ণিঝড় রিমাল ঝাঁপিয়ে পড়তে পারে রোববার যে কোনো সময়। সুস্পষ্ট লঘুচাপটি এরই মধ্যে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। সাগরদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চল থেকে 400 কিলোমিটারের আশপাশে বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করছে সাইক্লোন রিমাল। আগামী দুদিন জেলেদের সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তবে তীর থেকে উত্তাল সাগরের সৌন্দর্য দেখতে পশ্চিমবঙ্গের দীঘা সৈকতে ভিড় করছেন দর্শনার্থীরা। শনিবার সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দীঘার উপকূলে। পর্যটকদের সাগরে নামায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এখন তো রেড অ্যালার্ট আছে, এখন নামতে দিচ্ছে না আপাতত, তাই আমরা মন খারাপ নিয়েই বসে আছি। কিন্তু এইটা দেখেও আবার বেশ ভালো লাগছে। এই ইফেক্টটা যেটা দেখছি আমি, খুব ভালোই লাগছে। কিন্তু কি ভালো লাগছে, এরকম একটা এক্সপিরিয়েন্স করছি, কিন্তু তার সাথে সাথে একটু চিন্তারও বিষয়, যেহেতু অনেক মানুষ এমন আছেন যারা ক্ষতিগ্রস্ত হন। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রিমালের প্রভাবে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া এবং ওড়িশা রাজ্যের পূর্বে। সোম ও মঙ্গলবার ভারতের উত্তর পূর্বাঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি থাকতে পারে। রিমালের কারণে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা হিসেবে সোমবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা করা হচ্ছে রাজ্য তিনটিতে। বিশেষ করে সোম থেকে বুধবার পর্যন্ত অরুণাচল এবং বুধবার আসাম ও মেঘালয় প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিতে স্থবির হয়ে পড়তে পারে। নুসহাত কামাল, এখন বিশ্ব। প্রায় 13 কোটি টাকার পণ্য বিক্রি ও 20 কোটি টাকার ক্রয়াদেশ নিয়ে শেষ হলো 7 দিনব্যাপী জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প মেলা। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের 300-র বেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলায় শতভাগ দেশীয় পণ্যের প্রদর্শন ও বেচাবিক্রি চলে। আয়োজক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন বলছে, গতবারের চেয়ে এবারের মেলায় বিক্রির পাশাপাশি বেড়েছে অর্ডারও। বিস্তারিত মাঝহারি মনের প্রতিবেদনে। শেষ দিনেও জমজমাট 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা। শতভাগ দেশীয় পণ্যের এই মেলায় এবছর অংশ নিয়েছে 300-র বেশি উদ্যোক্তা, যাদের মধ্যে 60%ই নারী। শেষ দিনে মেলার প্রতিটি স্টলেই ছিল বেচাকেনার ব্যস্ততা। শেষ মুহূর্তে দেয়া বিশেষ ছাড়ের সুযোগ নিয়েছেন অনেক ক্রেতা। প্রাইস অনেক লেস করে দেওয়া হয়েছে, অনেক কম দামে আমরা প্রোডাক্টটা কিনতে পারছি, অনেক ভালো লাগছে। মেলা শেষের দিন উপলক্ষে আমি সবগুলো প্রোডাক্টের ছাড় দিয়েছি। এই যে 7 দিনে যে আমাদের বেচাকেনা মাশাআল্লাহ ভালোই হয়েছে, বিশেষ করে ছুটির দিনগুলোতে আমাদের প্রচুর বেচাকেনা হয়েছে। সেদিন যদি বেশি থাকতো তাহলে আরও দেখে শুনে ঘুরে আরও বেশ কিছু জিনিস কেনা যেত আর কি। প্রথম দিকে তেমন সাড়া না মিললেও শেষের দিনগুলোতে বাড়ে বিক্রি ও ক্রয়াদেশ। উদ্যোক্তারা মনে করছেন, পণ্য তৈরি ও বিক্রিতে প্রশিক্ষণের পাশাপাশি তদারকি বাড়ালে দিন দিন বাড়বে এসএমই পণ্যের প্রসার। আমাদের ট্রেনিংয়ের পরে আরও কিছুদিন আমাদেরকে মনিটরিং করে আমাদের কাজগুলো যেন সামনে আগায় নিতে পারি, ওটার একটা ব্যবস্থা করে দেওয়া। আমাদের এসএমইর কাছে যেটুকু চাওয়া থাকে যে একটু বাড়ায় যদি দেওয়া যায় সময়টা, তাহলে আমাদেরও জন্য ভালো হয়। যদি ফরেন কিছু বায়ার পেতাম, যাদের সাথে আমরা কথা বললে পরবর্তীতে আমরা কিছু অর্ডার নিতে পারতাম, ওরকম হলে আরও ভালো হতো। প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক কাস্টমারই এসেছেন এবং তারা অনেকভাবে উপকৃত হয়েছেন। শনিবার বিকেলে 7 দিনব্যাপী মেলার বিস্তারিত তুলে ধরে এসএমই ফাউন্ডেশন। জানানো হয়, মেলায় 13 কোটি টাকার পণ্য বিক্রি ও 20 কোটি টাকার ক্রয়াদেশ পেয়েছেন উদ্যোক্তারা। ভবিষ্যতে আঞ্চলিক পর্যায়ে এমন মেলা করার আশা তাদের। এই মেলা প্রাঙ্গণ থেকে প্রায় 13 কোটি টাকার সেলস হয়েছে
এবং এখানে প্রায় 20 কোটি টাকার মতো তারা অর্ডার পেয়েছে, যেই অর্ডারগুলো তারা পরবর্তীকালে যেই ক্রেতার কাছে পৌঁছে দেবে। এখানে প্রাপ্ত যে রিকমেন্ডেশনগুলো এগুলো আমরা সংশ্লিষ্ট সব বিভাগে এবং মন্ত্রণালয়ে পাঠানোর পরবর্তীতে আমরা যে সমস্ত রিকমেন্ডেশনগুলো পেয়েছি সেটা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। উদ্যোক্তাদের ব্যবসা প্রসারে আর্থিক সহায়তা সহ অন্যান্য সুবিধা সহজ করতে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা দেয়া হয়েছে বলেও জানান এসএমই কর্তৃপক্ষ। মাঝার ইমন, এখন, ঢাকা। আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারে 10 তলা ভবন নির্মাণ সহ 4টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নতুন করে ব্যবসা শুরু করতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। এছাড়াও রাজধানীর 4 প্রান্তে 4টি পাইকারি মার্কেট করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, ক্ষমতায় এসে অস্ত্র ও অর্থ চোরা কারবারি বন্ধ করেছে আওয়ামী লীগ সরকার। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। গত বছর চৈত্রের এক সকালে হঠাৎ আগুন লাগে দেশের অন্যতম বড় পোশাকের পাইকারি বাজারে। কয়েক ঘন্টার আগুনে ছাই হয়ে যায় রাজধানীর বঙ্গবাজারের প্রায় 3000 দোকান। নিমিষেই নিঃশেষ হয় ব্যবসায়ীদের স্বপ্ন। সেই স্বপ্ন আবার জোড়া লাগছে নতুন ভবন নির্মাণে। একই স্থানে নির্মিত হচ্ছে 10 তলা বিশিষ্ট 4টি আধুনিক পাইকারি বিপণী বিতান। এছাড়াও নির্মিত হচ্ছে পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত 5 কিলোমিটার দীর্ঘ 8 সারির সড়ক। 974 কোটি 58 লাখ টাকা ব্যয়ের এই সড়ক পথ নির্মিত হলে সহজ হবে দক্ষিণাঞ্চল থেকে উত্তরে যাবার পথ। যানবাহনগুলোকে ঢাকায় ঢুকতে হবে না। শাহবাগে 604 কোটি টাকা ব্যয়ে শিশু উদ্যানের আধুনিকায়ন করছে সরকার। জিয়া শিশু পার্কের নাম বদলে নতুন নাম হয়েছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান। অন্যদিকে দক্ষিণ সিটির নিজস্ব তহবিল থেকে প্রায় 51 কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি হ্রদে নির্মিত হচ্ছে উন্মুক্ত বিনোদন মঞ্চ নজরুল সরোবর। শনিবার সকালে দক্ষিণ সিটির এই 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দোকানিসহ উপস্থিত দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস বঙ্গবাজার প্রাঙ্গণে। এসব প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুনভাবে বাঁচার সুযোগ পাবেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। জলাধারের ক্ষতি না করে পরিকল্পনা অনুযায়ী অবকাঠামো নির্মাণ করতে হবে। জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না। যেখানে সেখানে এই একটু জায়গা পেলেই একটা নির্মাণ কাজ, সেটা হবে না, পরিকল্পিতভাবে করতে হবে। যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। যার যার পশু নিয়ে যাবে নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। প্রধানমন্ত্রী বলেন, ব্যবহার অনুযায়ী সবাইকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। এ সময় বিদ্যুৎ পানি ব্যবহারে যত্নবান হবার আহ্বান জানান সরকার প্রধান। যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে। বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না। আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। আমরা সেইভাবেই স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায় সে ব্যবস্থা আছে, কেউ যদি 7 দিনে ভাড়া দিতে চায় সে ব্যবস্থা হবে, কেউ মাসে ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থা হবে। পার্ক সংরক্ষণে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পার্ক যেন মাদক সেবনের জায়গা না হয়। আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশকে বিপথে নেয়ার অপচেষ্টা রুখে দিতে কাজ করে যাচ্ছে তার সরকার। দুপুরে গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময়ে তিনি আরও বলেন, সবার ধর্ম পালনের সমানাধিকার নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যাও এটা বিকৃত করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রকৃতপক্ষে যার যার ধর্ম সে পালন করবে, এটাই হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। কিন্তু এই ধর্মহীনতা বলেও কোনো কোনো গোষ্ঠী এটাকে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে কিন্তু সেটা স্পষ্ট, আমরা সেটা স্পষ্ট করেছি। হেবা আইনটা যেটা আমাদের নিয়ম, ওটা হচ্ছে উত্তরাধিকারকে সম্পত্তি বিনা ট্যাক্সে দেওয়া।
একটা নির্দিষ্ট অঙ্কের ফি জমা দিতে হয়। তো এটা আমরা সকল ধর্মের জন্য কিন্তু উন্মুক্ত করে দিয়েছি। সান্ধ্যবাজারের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। কাঠের দরজার একচেটিয়া বাজারে শক্ত অবস্থান জানান দিচ্ছে প্লাস্টিক ও প্রক্রিয়াজাত বোর্ডের কপাট। সাশ্রয়ী আর টেকসই হওয়ায় আবাসিক ও বাণিজ্যিক ভবনে দরজার পরিবর্তন আনছেন বাসিন্দারা। নির্মাণকারী প্রতিষ্ঠান বলছে মাসে 1 লাখ পিসের বেশি দরজা বিক্রি করেন তারা, যার দেশীয় বাজার 500 কোটি টাকার উপরে। আনোয়ার হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন রকিবুল রাহাত। দরজা যেমন ঘরের ভেতরে ঢোকার পথ, তেমনি কাউকে ঢুকতে না দিতেও তার সমান ব্যবহার। তবে এর বাইরেও ঘর বা বাড়ির স্থাপত্য শৈলীতে ভিন্নমাত্রা নিয়ে আসে এই দরজা। সময়ের সঙ্গে রুচির ভিন্নতায় বদলেছে এর নকশা থেকে শুরু করে উপাদান। অতীতের কারুকাজ খচিত কাঠের জায়গা নিচ্ছে পার্টিকেল বোর্ড, কাঁচ, লোহা, স্টিল, এমনকি প্লাস্টিক। বাড়ির সব ধরনের দরজার চাহিদা পূরণে সক্ষম বলে ব্যবহারকারীরাও ঝুঁকছেন ইউপিভিসি ডোর, ফ্ল্যাশ ডোর, উডেন ডোরের মতো পণ্যে। ক্রেতা চাহিদায় নজর রেখে দেশের স্বনামধন্য প্রায় ডজনখানেক প্রতিষ্ঠান তৈরি করছে দরজা। তেমনই একটি প্রতিষ্ঠান মোস্তফা ডোর। কসমোডোর, ক্যাবিনেট ডোর, পাওয়ার ডোর, কাপস ডোর, ইকো ফ্রেন্ডলি ডোর ও প্রসেসড ডোর তৈরি করে আসছে তারা। দরজা তৈরির প্রক্রিয়া এবং এই খাতের আদ্যপান্ত জানতে তাদের কারখানায় এখন টিভি। পরিমাণ মতো উপাদান মিশিয়ে ইউপিভিসি দরজা তৈরির সূচনা করলেন মিক্সিং অপারেটর। এরপরের কাজ মিক্সার মেশিনের। প্রায় 15 মিনিটের মিশ্রণ এবং কয়েকটি জটিল ধাপ পেরিয়ে আকার আসে দরজার প্যানেলের। প্রাথমিকভাবে নির্দিষ্ট মাপে কাটবার পর শুরু হয় প্যানেলের গুণগত মান পরীক্ষা ও অন্যান্য কাজ। পরীক্ষায় কৃতকার্য হলে দরজার পাল্লা পাঠানো হয় পরবর্তী সেকশনে। সেখানে প্রথমে করা হয় প্রিন্টিং, তারপর চলে ফ্রেম বসানো, কলকবজা, সংযুক্তের মতন কাজ। নানা ধাপ পেরিয়ে প্রস্তুতকৃত এসব দরজা এখন পৌঁছে যাবে ক্রেতাদের কাছে। তবে আমরা দেখছি বাংলাদেশেই এই ইউপিভিসি ডোরের চাহিদা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কর্তৃপক্ষ বলছে শুধু দেশের গণ্ডিতে নয়, তারা এটি ছড়িয়ে দিতে চায় বহির্বিশ্বেও, বাড়াতে চায় রপ্তানি। কাঠের বিকল্প এসব দরজার দেশীয় বাজার 500 কোটি টাকার উপরে। বাথরুম, রান্নাঘর, বারান্দার মতো স্থানভেদে দরজার ডিজাইন ও মানের ভিন্নতার কারণে ইউপিভিসির মতো দরজা ব্যবহারে আগ্রহী হচ্ছে মানুষ। আর কাঠের দরজার তুলনায় সাশ্রয়ী এবং রোদ বৃষ্টি আগুনে অধিক টেকসই হওয়াও জনপ্রিয়তার কারণ বলে জানান ব্যবসায়ীরা। দিন দিন প্লাস্টিকের উৎপাদনও বাড়তেছে, সেলও বাড়তেছে। আর কাঠের দরজা যেগুলো বললেন, কাঠের প্রসেসিংগুলো ভালোভাবে করতে পারে না। বোর্ডের পাল্লা আপনার ঘুনে খায় না, বাঁকা হয় না, ফাঁকা হয় না। আর কাঠ কিন্তু একটা সময় শীতকাল আসলে দেখবেন ফাঁকা হয়ে যাবে, বেড়ে যাবে। প্লাস্টিকের প্রচলনটা ভেবেছে এই 10-15 বছর ধরে কি বেশি চলে, আগে চলতো কিন্তু কম, অত মানুষ এটা চিনতো না বা কিছু না। দেশের চাহিদার 90% পূরণ করতে পারলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশে প্রস্তুতকৃত দরজা। বিদেশিদের চাহিদামাফিক দরজা উৎপাদন এবং নতুন ধরনের দরজা উৎপাদনের প্রচেষ্টাও দেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। উড এবং প্লাস্টিকের পাউডার দিয়ে মিশ্রিত করে একটা দরজা বানানো হয়। নিঃসন্দেহে এটা পরিবেশ এবং দেশের জন্য পরিবেশ বান্ধব এবং দেশের জন্য খুব ভালো। বাংলাদেশ থেকে অনেক প্লাস্টিক রপ্তানি হচ্ছে। ধরেন ডোরটা একটু কম হচ্ছে, আমরা সাইড আমাদের নিয়ার দেশ ইন্ডিয়া
ইন্ডিয়াতে কিছু এক্সপোর্ট আমরা করছি। প্রতি বছর 1 লক্ষ পিসের উপরে ফ্ল্যাশ ডোর বাজারজাত করছি। তো এইটার মেইন কাস্টমার ইউজার যারা, সেটা হচ্ছে ডেভেলপার কোম্পানি এবং গভর্নমেন্ট প্রজেক্ট। আমরা খুব আশাবাদী যে আমাদের দেশের চাহিদা আরও বেশি বাড়বে এবং এই পাশাপাশি আমরা আমাদের এই ডোরের যে চাহিদা এবং সেটা বিদেশের পর্যন্ত রপ্তানি করতে পারবো। এদিকে কৃত্রিম ও প্রক্রিয়াজাতকৃত কাঠ দিয়ে তৈরি করা দরজার বাজার দেশে বড় হচ্ছে দিনে দিনে। 50 বছরের গ্যারান্টি, আজীবন ঘুণে ধরে না ও দীর্ঘক্ষণ আগুনে সুরক্ষিত থাকার মতো প্রতিশ্রুতি দিচ্ছেন দরজা নির্মাতারা। আর আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব কাঁচামাল ব্যবহারে সুফল মিলছে কপাট বাণিজ্যে। সরকারের যথাযথ রপ্তানিমুখী পদক্ষেপে এই খাত পৌঁছাতে পারে রপ্তানি পণ্যের শীর্ষ তালিকায়। আশাবাদ ব্যবসায়ীদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সন্ধ্যাবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সন্ধ্যাবাজার। দেশের সবচেয়ে পুরনো তিতাস গ্যাস ফিল্ডের বন্ধ থাকা 14 নম্বর কূপের সংস্কার শেষে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। শনিবার দুপুরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব। এখান থেকে দিনে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত 12 মিলিয়ন ঘনফুট গ্যাস। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড BGFCL পরিচালিত গ্যাস ফিল্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় তিতাস, যার 23টি কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রায় 392 মিলিয়ন ঘনফুট গ্যাস। তিতাসের 27টি কূপের মধ্যে নানা সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে 4টি কূপ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোডে অবস্থিত 14 নম্বর কূপ থেকে গ্যাসের সঙ্গে অতিমাত্রায় পানি ওঠায় 2021 সালে 1 নভেম্বরে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। চলতি বছর তিতাস, হবিগঞ্জ, বাকরাবাদ এবং মেঘনা গ্যাস ফিল্ডের 7টি কূপের ওয়ার্কওভারে 523 কোটি টাকার প্রকল্প হাতে নেয় BGFCL। এরপর দৈনিক 14 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যে গত 19 মার্চ থেকে 14 নম্বর কূপের ওয়ার্ক ওভার কাজ শুরু করে বাপেক্স। কাজ শেষে 21 মে থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়। অবশেষে 2.5 বছর পর শনিবার থেকে ফের যুক্ত হয় জাতীয় গ্রিডে। 3355 মিটার পর্যন্ত খনন করা হয় প্রথমেই, এবং তখন এটা নিচের দিকে প্রোডাকশন ছিল না। 2835 মিটারে থেকে লাস্ট প্রোডাকশন ছিল। আমরা এখন 3079 থেকে 87 মিটারে যে লেয়ারটা বি লেয়ার, সেখান থেকে গ্যাস প্রোডাকশন দিচ্ছি। সেই হিসেবে ধরে নিচ্ছি যে আগামী 10 বছর পর্যন্ত আমরা এই কূপটা থেকে ওয়াটার ফ্রি ভালো প্রোডাকশন দিতে পারবো। এই কার্যক্রম উদ্বোধন করে জ্বালানি সচিব বলেন, গ্যাসের উৎপাদন বাড়াতে আরও 100টি কূপের সংস্কার ও খননের পরিকল্পনা রয়েছে। খনন, ওয়ার্কওভার সব মিলিয়ে 100টি কূপের প্রোগ্রাম আমাদের রয়েছে, যেটা আমরা 26 থেকে শুরু করার চিন্তাভাবনা ছিল, কিন্তু এটা আমরা 25 সাল থেকেই শুরু করব। এই লক্ষ্যে আমরা পুরোদমে কাজ করছি যাতে আমাদের দেশীয় উৎপাদন বৃদ্ধি পায়। আগামী 10 বছরে ব্রাহ্মণবাড়িয়ার তিতাসের 14 নম্বর কূপ থেকে উত্তোলন করা হবে 40 বিলিয়ন ঘনফুট গ্যাস, যার বাজার মূল্য প্রায় 2600 কোটি টাকা। এখন ব্রাহ্মণবাড়িয়া। ঢাকার বাইরেও বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মৌসুম শুরুর আগেই রাজধানীর আশপাশের জেলা থেকে রোগী আসতে শুরু করেছে ঢাকার হাসপাতালগুলোতে। স্থানীয় হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসা না পাবার অভিযোগ তাদের। বিস্তারিত মরিয়ম আজিজ মরিনের প্রতিবেদনে। আজহার হোসেন, বয়স 27, ভুগছেন ডেঙ্গুতে। এসেছেন নরসিংদী থেকে। 5 দিন হলো ভর্তি হাসপাতালে। জ্বর, বমি, শরীর ব্যথার সাথে আছে শ্বাসকষ্ট। আজহারের মতো রাজধানীর আশপাশ থেকে এসেছেন অনেক রোগী। তাদের সাথে কথা বলে জানা যায়, জেলা স্বাস্থ্য কেন্দ্রে 3 থেকে 4 দিন ভর্তি থাকার পর স্থানীয় চিকিৎসকরা ঢাকা আসার পরামর্শ দেন। অ্যাডমিট হওয়ার পর বমি, তারপর শরীর ব্যথা, শরীরে র্যাশ বের হয়েছে, হ্যাঁ, এগুলাই বেশি প্রবলেম। আর মাঝে মাঝে একটু সাফোকেশন হয়, শ্বাস নিতে একটু কষ্ট হয়। সরকারি হাসপাতাল আছে, ওইখানে নিয়ে আসছিলাম, 3 দিন রাখলাম। 3 দিন রাখার পরে ওরা পারবো না, তো আবার ঢাকা পাঠাইছে। ওকে নাপা দেওয়া হলো,
নাপা দেওয়ার পরে মাথায় পানি টানি দেওয়া হলো। আমি মনে করলাম যে হয়তো মেসেজ করলে এই করলে এটা ঠিক হয়ে যাবে, মানে হয়ে আসছিল, ওর হাত পাগুলো কোকড়ায় আসছিল। জ্বরের সাথে আমার পাতলা পায়খানা আসছিল, জ্বর ছিল, তারপরে পেট ব্যথা ছিল হালকা। একসময় ডেঙ্গুর উপসর্গ জ্বর ঠান্ডা হলেও যে কোনো শারীরিক অসুস্থতাই হতে পারে ডেঙ্গুর কারণ। প্রতিনিয়ত উপসর্গের চেহারা বদলানোকে চিকিৎসার ভাষায় বলা হয় পটিয়ান। ডেঙ্গুর কারণ হতে পারে এমন সব উপসর্গ যার সাথে ডেঙ্গুর কোনো সম্পৃক্ততা নেই। সমস্যাটা হচ্ছে রোগীরা অনেক সময় বুঝতে পারেন না, কারণ এখন যে সিমটমগুলো আমাদের চিকিৎসার ভাষায় বলে প্রোটিয়ান, অদ্ভুত, মানে যেটার সঙ্গে ডেঙ্গুর সরাসরি কোনো রকম লিঙ্ক নাই। যেমন একটা রোগী ডায়রিয়া নিয়ে আসলো, দেখা গেল রোগী মনে করে তার ফুড পয়জনিং, কিন্তু বাস্তবতা সে ডায়রিয়া, ডেঙ্গু ইনডিউস ডায়রিয়া ভুগছে, এবং এই রোগীটাই শখে চলে আসে, ডেঙ্গু শক সিনড্রোম হয়। তখন তাকে কি হয়, তখন তাকে সরাসরি আইসিইউতে নিতে হয়। তো এই যে ল্যাকটা কিন্তু অনেক লেভেলে। আর ডেঙ্গু কিন্তু এখন শহরে নেই, আমাদের একটা ভুল ধারণা ছিল, ডেঙ্গু কিন্তু এখন গ্রাম পর্যায়ে চলে গেছে। রাজধানীর মুগদা হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্তে শিশুদের ঝুঁকি বেশি থাকলেও ধীরে ধীরে বাড়ছে বড়দের সংখ্যা। একটি ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশা তার 2 সপ্তাহের জীবনে একাধিক ব্যক্তিকে কামড়াতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে মশার উৎপত্তি স্থল কমাতে কাজের সমন্বয় বাড়ানোর আহ্বান চিকিৎসকদের। মরিয়ম আজিজ মৌরিন, এখন ঢাকা। সান্ধ্যবাজারে পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। দ্রুতগতির উন্নয়ন থেকে উচ্চ মানসম্পন্ন উন্নয়নের দিকে এগোচ্ছে চীন। উন্নয়নের এই পালাবদল অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি চীনে জীবনযাত্রার মানও অনেক বাড়াবে বলছে IMF। বিস্তারিত সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। গত বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশটির অবদানের হার 18.9%। বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা ও শিল্প প্রতিষ্ঠানের পুঁজি সংক্রান্ত নীতি নির্ধারণে পিছিয়ে নেই এশিয়ার এই পরাশক্তি। তবে দ্রুততম সময়ে উন্নয়নের ধারণা থেকে বের হয়ে মানসম্পন্ন টেকসই উন্নয়নের দিকে আগাচ্ছে চীনের অর্থনীতি। এই পালাবদল চীনের অর্থনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেছেন IMF এর প্রধান। What is the world lacking today? Productivity growth, and on that basis, increase in standard of living. How can we yet again energize productivity growth by embracing the force of technology? IMF প্রধান মনে করেন 2024 সাল চীনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছরে দেশটির মানুষ অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি দেখেছে। জীবনযাত্রার মান বেড়েছে বহুগুণ। তবে সুখের দিন কেউই চিরকাল উপভোগ করতে পারে না। That leads to a whole generation of Chinese people that have only seen the economy going up, incomes doubling and tripling. IMF প্রধানের মতে উন্নয়নের মানের দিকে মনোযোগ দিলে চীনে উন্নয়নের হার বা গ্রোথ রেট 10, 12 বা 15% থেকে নিচে নেমে আসবে। কিন্তু তারপরও দেশটিতে নতুন কাজের সুযোগ সৃষ্টি হবে। এ অবস্থায় ধৈর্য ধরে পরিবর্তনের সাথে মানিয়ে নেয়ার পরামর্শ ক্রিস্টালিনা জর্জিয়েভার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে বিকেল 5টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল 57% বেশি। 7 রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলের 58টি আসনে ভোট গ্রহণ হয়। এনডিটিভি জানিয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে প্রায় 78%, সবচেয়ে কম ভোট পড়েছে জম্মু ও কাশ্মীরে 51%। আজ দিল্লিতে ভোট দিয়েছেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াঙ্কা গান্ধী। এ পর্যায়ে ভোট শেষে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ ভোট সভার 543টি আসনের মধ্যে 486টি আসনের ভোট সম্পন্ন হবে। এর মধ্য দিয়েই সমাপ্ত হবে হরিয়ানা, দিল্লি ও জম্মু কাশ্মীরের ভোটের আয়োজন। সপ্তম ও শেষ ধাপের ভোট গ্রহণ হবে আগামী 1 জুন।
এরই সাথে শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।